আহনাবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে অরুণিকার হাতে চুমু খেয়ে বলল, আমি বাসায় ফিরেই আনুষ্ঠানিক ব্যবস্থা করব। সবাই রাজি হবে। মা হয়তো দ্বিমত করবে, কিন্তু আমি রাজি করিয়ে দেব। এরপর আমরা আলাদা বাসায় উঠব। মায়ের সাথে তোর অনেক সমস্যা, আমি তোকে ওখানে রাখবো না। দেখিস, আমাদের একটা বাচ্চা হয়ে গেলে মা ঠিকই তোকে মেনে নেবে। অরুণিকা আহনাবের উৎসুক মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার চোখে আবার সেই অনুতাপ ভিড় করল, কিন্তু মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো অরুণিকা। বলল, অনেকক্ষণ হয়ে গেছে, দাদি কি মনে করবে? তোমাকে ডাকতে পাঠিয়েছিল, চলো। এই বলে অরুণিকা বেরিয়ে পড়ল। আহনাব চুল খামছে ধরে হাসল। বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। মনে হচ্ছে অনেকদিন পর সে প্রাণ খুলে হাসে। রুহানের দৃষ্টি আজ অস্থির। একটু পরপর চোখ আরাফের মাঝেই নিবদ্ধ হচ্ছে। সবুজ পাঞ্জাবিতে মানুষটাকে চমৎকার লাগছে। চোখে চশমা, গভীর মুখখানায় মৃদু হাসি। চুল খাড়া, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কোনোই অবধি। হাতে একটা কালো ডায়ালের ঘড়ি। ফর্সা হাতে বেশ মানানসই সেই ঘড়িটি। ব্যস্ত মানুষদের এত সুদর্শন লাগে এই প্রথম রুহানি দেখেছেন। আরাফ একটু পরপর বাবুজিদের কাজ দেখছে, কাজের লোকদের কাজ দেখিয়ে দিচ্ছে। বেশ পরিপাটি মানুষটা। রুহানি মুগ্ধ হয়ে দেখছে আরাফকে। কাল থেকেই তার মাথায় আরাফের ভূত চড়ে বসেছে। সাইর নামক সুন্দর পুরুষটাকে পটিয়ে ফেলতে ইচ্ছে করছে। প্রত্যাখ্যান ফেরত এলেও তার আপত্তি নেই। মানসিকভাবে প্রস্তুত সে। রুহানি উঠে চলে এলো আরাফের পাশে। নরম সুরে বলল, স্যার, আমি কি কোনো হেল্প করতে পারি? আরাফ ভ্রুকুচকে রুহানির দিকে তাকিয়ে বলল, যেখানে বসেছিলে ওখানে বসে থাকলেই আমার অনেক বড় হেল্প হবে। আরাফের কথার অর্থ মিনিট দুয়েক পর মাথায় ঢুকলো তার। পর মুহূর্তে মুখ বাঁকিয়ে বলল, এভাবে সরাসরি অপমান? রুহানি পাশ ফিরে দেখলো আরাফ তার ধারের কাছেও নেই। সে আরাফের দিকে এগিয়ে আসতেই আরাফ তাকে খেয়াল না করে পিছু ফিরল। অমনি দুজনই ধাক্কা খেল। রুহানি কয়েক পা পিছিয়ে পড়তেই আরাফ তার কোমর জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিল। রুহানি ঘটনার আকস্মিকতা স্তব্ধ। সেও সুযোগ নিয়ে আরাফের বুকে কান বাঁধল। অলিন্দ নিলয়ের কর্মক্ষমতা বোধহয় রুহানির স্পর্শে আরও বেড়ে গেছে। রুহানি মুখ চেপে হাসল। আরাফ তাকে ছেড়ে দিয়ে বলল, তুমি একটু শান্ত হয়ে বসো, বানরের মতো লাফাচ্ছ কেন? রুহানির মুখখানা মুহূর্তেই ছোট হয়ে গেল। অভিমানী কণ্ঠে বলল, একই তো আমি আপনাকে হেল্প করতে চাইছি, আর ওখানে আপনি উল্টো আমাকে ভানুর বলছেন। আপনার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ধন্যবাদ দিলেও কম হবে। কোথাও কি রেখেছেন স্টুডেন্ট স্যারের হেল্প করতে আসে? স্টুডেন্টের হেল্প করা যেখানে স্যারদের দায়িত্ব, সেখানে আপনি ফ্রিতেও হেল্প করেন না। মাস শেষে মোটা মোটা টাকা নিয়ে যান। মা আমাকে 1 টাকাও পকেট মানি দেয় না, আর আপনি আমাকে পড়িয়েই আমার ভাগের টাকাটাও নিয়ে যাচ্ছেন। এত মাস পড়েছি, খুশি হয়ে একটা চকলেটও ওঠেনি আপনার হাতে। আর আজ আমি রুহানি, আমার মন উদার, আমি ফ্রি হেল্প করতে এসেছি। ওখানে আপনি আমাকে ভানুর বলে অপমান করলেন। আসলে আমারই ভুল হয়েছে। এখন তো কেয়ামতের যুগ চলে এসেছে, এখানে কারো হেল্প করতে চাইলেও দোষ। রুহানি থামতেই আরাফ বলল, হয়েছে, শেষ হয়েছে তোমার কথা, এবার আমি বলি। রুহানি মুখ বাঁকিয়ে বলল, আমি কি আপনার মুখে গ্লু লাগিয়ে দিয়েছি? আপনার মুখ, আপনি তো বলবেনই। এটা আপনার অধিকার। স্টুডেন্ট হয়ে স্যারের বাক স্বাধীনতা ধ্বংস করার ক্ষমতা আমার আছে? আরাফ হাত জোর করে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করো, আমি বলি। হুম, কন্টিনিউ। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমত তুমি গেস্ট, আর এটা তোমার কাজও না, তাই তোমার হেল্পের প্রয়োজন ছিল না আমার। দ্বিতীয়ত তুমি কি বললে? আমি খুশি হয়ে তোমাকে চকলেট দেব? তোমার মতো গাধাকে পড়িয়ে উল্টো আমার শিক্ষকতার পেশায় প্রশ্নবিদ্ধ হব আমি? তোমার তো উল্টো আমাকে চকলেট দেওয়া উচিত। পরীক্ষা নিলেও ডাব্বা মারো। রুহানি আরাফের দিকে আঙুল তাক করে বলল, ও হ্যালো, গরম পড়লে শরবত, বৃষ্টি পড়লে চা, বিকেলে এলে নানা পদের নাস্তা, দুপুরে এলে যে ভাত গেলে যান। কোথাকার কোন প্রেসিডেন্ট যে আপনাকে এত আদর সঙ্গে মাথায় তুলবে আমার মা? কোনো শুক্রিয়া নাই। তো অবা তো অবা তো অবা, এমন না শুকর করা মানুষ প্রথম দেখছি আমি। আপনাকে আমি জীবনও হেল্প করব না। আল্লাহ হাফেজ। রুহানি হনহনিয়ে চলে গেল। আরাফ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। হাসির শব্দ কানে আসতেই পাশ ফিরে দেখল তাহমিদ তার পাশে দাঁড়িয়ে হাসছে। আরাফ তাহমিদের পেটে হালকা ঘুষি মেরে বলল, হাসছিস কেন? স্টুডেন্টের বাসায় বাদ গিলে আসলে এমনই হয়। আমি কি খাবো বলেছি ওদের? ওর মা আমাকে জোর করে বসিয়ে দেয়।
যাই হোক, মেয়ে তো দিয়ে দিল, বাস। আরব চোখ মুখ কুঁচকে ফেলল। এদিকে রুহানির আগে ফোঁস করছে আর মনে মনে বলছে, আমাকে প্রত্যাখ্যান করবে, আমাকে বানর বলবে। ইডিয়েট স্যার, তোমাকে পরের বার আমি কলের পানি দিয়ে শরবত বানাই খাওয়াবো। খয়েরি শার্ট গায়ে আহনাফ মেহেদির আসরে ঢুকলো। আহনাফকে দেখে মিসেস চৌধুরী বেশ খুশি হলেন। নাতি অসুস্থ, তাই তিনি বেশ চিন্তিত। আহনাফ আসতেই আসর জমল। বিয়েবাড়িতে কি গান বাজনা না হলে জমে? এই বলে সবাই আহনাফকে গান গাওয়ার জন্য জোর করতে লাগলো। বেশ ভালো গান করে আহনাফ। কয়েক বছর আগেও ছুটিতে গ্রামে এলে সন্ধ্যায় বড় বুড়োদের আড্ডার পরিসমাপ্তি ঘটত আহনাফ আর তুর্যের গানে। আজ দুজনেই কিন্তু আহনাফকে পেয়ে তারা সেই মুহূর্তের পুনরাবৃত্তি চায়। আহনাফ সবার অনুরোধে খালি গলায় গান ধরল, তার দৃষ্টি অরুণিকার দিকে। আহনাফ গান শেষ করে মিষ্টি হেসে উঠে দাঁড়ালো। অরুণিকাও চোখ সরিয়ে নিল। এরপর আহনাফ আরাফ ও তাহমিদের সাথে বেশ কিছুক্ষণ কাজ তদারকি করল। এদিকে গ্রামের শহীদের জোড়াজুড়িতে দুহাতে মেহেদি পড়ল অরুণিকা। গল্প করতে করতে সে ভুলে গিয়েছিল রাতের খাবার খায়নি। এখন ক্ষুধায় তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সে এদিক ওদিক রুহানিকে খুঁজছে। রুহানি অন্তত ভাত খাইয়ে দিতে পারবে তাকে। অরুণিকা বাড়িতে ঢুকে রুহানির নাম ধরে ডাকছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো আহনাফ। অরুণিকা ভূত দেখার মতো চমকে উঠল। অরুণিকা বুকে ফু দিয়ে বলল, এভাবে টপকালে কেন? ভয় পেয়েছি আমি। তুই আবার ভয়ও পাস? তুই তো ইদানিং আমাকেই ভয় পাইয়ে দিস। আমি আবার কিভাবে ভয় লাগালাম তোমাকে? এই যে হুটহাট অভিমান করে বসিস, প্রাণ হাতে চলে আসে আমার। এই বুঝি ফুরুত করে উঠে গেলি। অরুণিকা ভেঙচি কেটে বলল, আমার এত ওড়ার শখ নেই। আমার বনুকে দেখেছো? বনু আবার কে? রুহানি। ওই গাধাটা? অরুণিকা নাক ফুলিয়ে বলল, গাধা বলবে না ওকে। আমি কখন বললাম? আরাফি তো বলে। তবে চিন্তা করিস না, ইংরেজিতে পাশ করবে এবার। অরুণিকা চোখ ছোট করে তাকালো। আহনাফ হালকা হেসে বলল, আচ্ছা বাদ দে, আগে বল ওকে কেন খুঁজছিস? খিদে পেয়েছে। মেয়েগুলো জোর করে মেহেদি লাগিয়ে দিল। কি সুন্দর হয়েছে, এভাবে ধুয়ে ফেলতেও ইচ্ছে করছে না। তাই রুহানিকে খুঁজছি, ও আমাকে খাইয়ে দেবে। আহনাফ অরুণিকার কথা শুনে বলল। তুই বস, আমি আসছি। অরুণিকা নিজের রুমে এসে বসলো। একটু পর আহনাফকে রুমে ঢুকতে দেখে অরুণিকা ভ্রু কুঁচকে বলল। রুহানি কোথায়? আহনাফ অরুণিকার সামনে বসে বলল, তোর জলযন্ত্র একটা বর আছে, আর তুই রুহানিকে খুঁজছিস? আমি আছি, আমার দুইটা হাত এখনো অক্ষত আছে। আমি আমার বুকে নিজ হাতে খাইয়ে দিতে পারবো। এখন হা কর, আমি খাইয়ে দিচ্ছি। আহনাফ বসে পড়ল অরুণিকার সামনে। ভাত মেখে তার সামনে ধরল। সে এখনও নির্বাক তাকিয়ে আছে আহনাফের দিকে। তার চোখের সামনে সেই ছোটবেলার স্মৃতি ভেসে উঠল। বাবা মার মৃত্যুতে কতদিন নিজ হাতে খায়নি সে। খাওয়া ভুলে গিয়েছিল অরুণিকা, কিন্তু আহনাফ ভুলেনি একবেলাও। প্রতিবেলায় নিজ হাতে অরুণিকাকে খাইয়ে দিয়েছিল সে। আজ অরুণিকা আবারও সেই যত্নবান দায়িত্বশীল আহনাফকে দেখছে। এই আহনাফকেই তো ভালোবেসেছিল সে। বুকটা হু হু করে উঠল তার। নিজেকে সামনে নিয়ে মনে মনে বলল, এই আহনাফ ভয়ঙ্কর। একে বিশ্বাস করলেই আমি ঠকবো। দুবার ঠকেছি আমি, এবার আমি ঠকবো না। আহনাফ চৌধুরী, ঠকে যাওয়ার যন্ত্রণা কেমন অনুভূত হয় সেটা তুমি অনুভব করবে এবার। অনেক সহ্য করেছি আমি। হত্যার বদলে হত্যা হয়, ঠিক তেমনই আমার মন হত্যার শোধ উঠাবো তোমার মন হত্যা করে। আমারটা তো নিষ্পাপ ছিল, তোমারটা কলুষিত। দেখা যাক কার আঘাত সহ্য করার ক্ষমতা বেশি। আহনাফ অরুণিকাকে ভাত খাইয়ে বের হবে অমনি শিরিন সুলতানা তাকে টেনে নিয়ে গেলেন একপাশে। আহনাফ ভ্রু কুঁচকে বলল, কি করছো মা? তুই ওই মেয়ের সাথে চিপকে আছিস কেন? শি ইজ মাই ওয়াইফ। আহানাফ, তোর মাথা ঠিক আছে? ঠিক আছে আমার মাথা। নিশ্চয়ই তুই ওষুধগুলো বন্ধ করে দিয়েছিস। আহনাফ প্লেট রেখে হাতটা নীরবে ধুয়ে এসে বলল, কিছু হলে ওষুধ বন্ধের কথা কেন বলছো তুমি? কি আছে সেই ওষুধে? ওর কাছ থেকে দূরে সরানোর মেডিসিন দিচ্ছ নাকি আমাকে? যতবারই আমি ওর কাছে যাই তুমি মনে করো আমি ওষুধ বন্ধ করে দিয়েছি। শিরিন সুলতানা ঘাবড়ে গেলেন। ইদানিং আহনাফ তার কথা শুনতেই চাইছে না। ছেলের উপর ভালোভাবেই কালো জাদু করেছিলেন, তাহলে কাজ হচ্ছে না কেন? চিন্তায় পড়ে গেলেন তিনি। আহনাফ তার রুমে ঢুকে ধরম করে দরজা লাগিয়ে দিল।
শিরিন সুলতানা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। তখনই শেষ বাজাতে বাজাতে তার সামনে এসে দাঁড়ালো আরাফ। আরাফকে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন তিনি। আরাফ বলল, যদি কেউ ডালে ডালে চলে আমি চলি পাতায় পাতায়, কেউ পাতায় চলতে গেলে আমি খুঁজি শিরা, আর কেউ যদি শিরায় এসে দাঁড়ায় আমি পৌঁছে যাই উপশিরায়। তবে এই উপশিরায় বুদ্ধিহীন নারীদের জায়গা নেই। শিরিন সুলতানা শাসিত সুরে বললেন, তুমি আমার ছেলেকে ম্যানিপুলেট করছো? এক্সকিউজ মি, আমি আহনাফকে ম্যানিপুলেট করছি না, তবে বিষ ছড়ানোর মেডিসিনও আমার কাছে আছে। ইউ নো, আমি এই বাড়ির সর্বকনিষ্ঠ ডাক্তার। আমি তোমার চাচি, আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ডিম আগে না মুরগি আগে? কি? এই প্রশ্নের উত্তর জটিল, তবে আপনাকে একটা সহজ প্রশ্ন করতেই পারি। চাচি আগে না চাচাতো ভাই আগে? শিরিন সুলতানা ভ্রু কুঁচকে তাকালেন। আরাফ বলল, আমি আমার ভাইকে আপনার মতো জালি মুরগি থেকে প্রোটেক্ট করার জন্য যা যা করার সব করব। ইটস মাই চ্যালেঞ্জ মিসেস শিরিন সুলতানা। খুব শীঘ্রই আপনাকে এক্সপোজ করব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। প্রায় 1.5 ঘন্টা ধরে ইভান, ইমন ও তুর্য আহনাফের রুমের দরজা ভেঙে ভেতরে যা আছে সব ঘেঁটে ফেলল। অনেক ঘাটাঘাটির পর একটা ডায়েরির ভেতর থেকে একটা চাবি বেরিয়ে এলো। চাবি পড়ার শব্দ শুনতেই তিনজনই থেমে গেল। ইমন চাবিটা নিয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কিসের চাবি? ইভান আলমারির দরজা খুলে বলল, ওই লকারটার চাবি কিনা দেখ, বাকি সব তো চেক করা হয়ে গেছে, ওই লকারটি খোঁজা বাকি। তুর্য চাবিটা নিয়ে সোজা লকারটির সামনে বসে পড়ল। তিনজনের দৃষ্টি স্থির সেই লকারে। চাবি দিতেই লকার খুলে গেল। তিনজনই একে অপরের মুখ চাওয়াচাবি করল। ইভান লকারের হাতলে চাপ দিয়ে খুলতেই চমকে উঠল। তিনজন স্তব্ধ হয়ে বসে আছে। তুর্য মুখ ঢেকে একপাশে বসে পড়ল। ইভান আর ইমন ভেতর থেকে বের করছে একের পর এক নামহীন মেডিসিন, পাউডার, প্লাস্টিকের প্যাকেট, মোড়ানো আফিম। ইমন অবাক হয়ে বলল, ও এগুলো কোথা থেকে পেলো? ইভান বলল, আন্টি এসব আনাপকে দিয়েছে। আমার জীবদ্দশে আমি এই প্রথম এমন বিরল ঘটনা শুনলাম যে মা ছেলেকে মাদকাসক্ত বানাচ্ছে। এগুলো কিসের ট্যাবলেট খাচ্ছে আহনাফ? একটার গায়েও নাম নেই। মূর্খ নাকি ছেলেটা? তুর্য বলল, অন্ধ। আহনাফ অন্ধ হয়ে গেছে, মাকে অন্ধবিশ্বাস করেও, আর ওর বিশ্বাসের সুযোগ নিচ্ছে ওই স্টুপিড মহিলা। এভাবে বলছিস? দু হাতে মেহেদি, হেডফোনে বাজছে চড়া গান, আর সেই গানের তালে তালে চোখ বন্ধ করে মাথা দোলাচ্ছে রুহানি। তার ঠোঁটে অপার্থিব হাসি। উঠানের এক কোণে বসে ভেজা প্রকৃতি অনুভব করছে সে। মৃদুমন্দ হাওয়া তার কেশরাশিতে কাঁপন ধরিয়েছে। আরাফ ঘর থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। তার দৃষ্টি আটকে গেল রুহানের স্নিগ্ধ হাসিতে। অপলক দৃষ্টি রুহানের কেশরাশির নৃত্য দেখতে ব্যস্ত। হয়তো মেয়েটির প্রেমে পড়ার জন্য এতটুকু মুহূর্তই যথেষ্ট। এই নীরবতা, মিষ্টি হাসি, বন্ধ চোখের মুগ্ধতা আরাপের হৃস্পন্দন তীব্র গতিতে বাড়িয়ে দিচ্ছে। মন যেই অনুভূতিতে সাড়া দিতে চাইছে, তার মস্তিষ্ক সাড়া দিতে পারছে না। তবুও তার মস্তিষ্ক আজ হারতে বাধ্য হলো। তার হৃদয় তাকে টেনে নিয়ে এলো এই মায়াময়ীর ধারে। আরাফ রুহানির সামনে এসে বসল। রুহানির কয়েকটা চুল হাওয়ার তালে উড়ে বারবার কপালে এসে পড়ছে। বেশ বোঝা যাচ্ছে তাতে বিরক্ত সে। ভ্রু কুঁচকে রেখেছে রুহানি। আরাফ হাত এগিয়ে সেই মুক্ত চুল কটি সরিয়ে দিল বিনা অনুমতিতে। আরাফের স্পর্শে চোখ খুলল রুহানি। আরাফকে দেখে চোখে একরাশ বিস্ময় ভিড় করল তার। আরাফ নিজেকে সামনে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, কি শুনছো? রুহানি হেডফোন কান থেকে খুলে বলল, গান শুনছি। আচ্ছা, বৃষ্টির দিনে ভালোই লাগে গান শুনতে। রবীন্দ্রসঙ্গীত শুনছো নাকি নজরুল গীতি? রুহানি চোখ মুখ কুঁচকে বলল, ওরে বাবা, এত ঠান্ডা গান শুনি না আমি। আমার তো ঝাঁকানাকা গান শুনতে ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আগে কখনো শুনেছ? এর মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। রুহানি একগাল হেসে বলল, ওসব প্রেমে পড়লে শুনবো। ওসব ঠান্ডা গান শুনে আমি শান্তি পাই না। আমার জন্য ঝাঁকানাকা ঠিক আছে। আপনি শুনবেন? রুহানি উৎসাহ নিয়ে এগিয়ে দিল একটি বার্ড। আরাফ সেটি কানে গুঁজে নিতেই চোখ মুখ কুঁচকে বলল, ভলিউম কমাও, কান ফেটে যাচ্ছে। এই, কি বললেন আপনি? ফুল ভলিউমে না শুনলে আমি ঝাঁকানাকা ফিল করি না। কানের সমস্যা হবে তোমার। রুহানি মুখ বাঁকিয়ে বলল, আমার গান আমি বুঝবো।
বাট এখন আমি কানে দিচ্ছি। ও আচ্ছা, সেটাই বলেন। রুহানি দাঁত বের করে হেসে মুখ বাঁকিয়ে ভলিউম কমালো। আরাফ আবার বাড়তি কানে নিতেই এবারও ভ্রু কুঁচকে তাকালো রুহানির দিকে। রুহানি আরাফের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, মজা না? এটা কোনো গান হলো? গান না তো কি টান পাই? মাই ফেভারিট ব্রেকআপ সং। ব্রেকআপ সং? এর আগামাথাও বোঝো তুমি? হ্যাঁ বুঝি, আপনি বুঝেন না? না, বোঝার ইচ্ছেও নেই। রুহানি শব্দ করে হেসে বলল। আপনি হিন্দি বোঝেন না? আরাফ ভ্রু কুঁচকে বলল। না। রুহানি খিলখিল করে হেসে উঠল। আরাফ ভ্রু কুঁচকে তাকাতেই রুহানি বলল, আর আপনি আমাকে গাধা বলেন? এক্সকিউজ মি, হিন্দি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, না জানলে তেমন কোনো সমস্যা নেই। আর তুমি তো বেসিক ইংরেজি জানো না, আবার বাংলায়ও টেনে টুনে 50 পেয়েছো, এখন আসছো হিন্দির উপর লেকচার দিতে? রুহানি আরাফের কান থেকে বাট খুলে নিয়ে বলল, আপনি এখানে এসেছেন কেন? আমি কি আপনাকে এখানে আসতে বলেছি? আমি কি বলেছি আসেন আসেন ফ্রিতে জ্ঞান দিয়ে যান? আরাফ উঠে দাঁড়িয়ে বলল, এসব ক্লুলেস গান শুনে সময় নষ্ট করো দেখেই তো ডাব্বা আমার পরীক্ষায়। আপনার তো সমস্যা কেন? গান শুনছি সমস্যা, হিন্দি গান শুনেছি সমস্যা, নাকি ব্রেকআপ গান শুনেছি তাই সমস্যা? আরাফ রুহানির কথায় থেমে গেল। রুহানি মুখ বাঁকিয়ে বলল, এত সমস্যা হলে আপনি একটা গান সাজেস্ট করে যেতে পারেন, আমি ওটা শুনে যদি পরীক্ষা পাশ করতে পারি। আরাফ রুহানির কথা শুনে হেসে উঠল। রুহানি অবাক হয়ে আরাফের দিকে তাকালো। আরাফ রুহানির ফোন হাতে নিয়ে সফটিফাইয়ে সার্চ দিয়ে একটি গান চালিয়ে দিয়ে বলল, ফুল ভলিউম শুনতে পারো, অন্তত ইংরেজিতে পাস করতে পারবে। এই বলে চলে গেল আরাফ। রুহানি ভলিউম বাড়িয়ে দিল। কানে বাজছে আরাফের খুঁজে দেয়া গান, ইংরেজি গান। রুহানি ইংরেজিতে বেশ গাজা, সে ধরতে পারছে না গানের একটি শব্দ। দ্রুত রিলিক্স বের করলো সে, তা দেখেই গানটি শোনা শুরু করলো। তবুও অর্থ বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তাই সে পুরো গানের রিলিক্স বাংলা অনুবাদ করলো। আর তা দেখে মুহূর্তেই তার ঠোঁটে ফুটে উঠল লাজুক হাসি। দূর থেকে এই দৃশ্য লুকিয়ে লুকিয়ে দেখছে আরাফ, সেও ঠোঁট কামড়ে হাসে। রুহানির দৃষ্টি এখনও সেই রিলিক্সে, আর কানে বাজছে সেই গান। হুট করে রৌদ্রোজ্জ্বল ব্যস্ত শহরে নামলো ঝুম বৃষ্টি। তুমুল বৃষ্টির সাথে যুক্ত হলো মাতাল হাওয়া। পথচারীরা ব্যস্ত পায়ে ছুটছে ছাউনির আশ্রয়ে। এমন ঝড়ো হাওয়ায় ছাতাও রেহাই পাচ্ছে না। অনেকেই ছাতা নিয়ে বেরিয়েছে, তাদের ছাতা উল্টে যাওয়ার উপক্রম। তুর্য তার স্টুডিও থেকে বের হতে বৃষ্টির সাক্ষাৎ পেল। ছাতা সাথে নিয়ে আসেনি সে, তাই দ্রুত মোটর সাইকেলের কাছে এসে হেলমেট হাতে নিতে গিয়েই থমকে গেল সে। তার দৃষ্টি স্থির হয়ে আছে মোটর সাইকেলের সামনের আয়নায়। তুর্য আয়না থেকে চোখ সরিয়ে পেছন ফিরে তাকালো। হৃস্পন্দন থমকে গেল তার। বৃষ্টির ধারা ভিজিয়ে দিয়ে গেল তাকে, অথচ তার সেদিকে খেয়ালই নেই। সে তো আটকে গেছে কালো শাড়ি পরা এক শ্যামকন্যায় দাঁড়িয়ে ছাতা খোলার দৃশ্যে। তুমুল হাওয়ায় শাড়ির আঁচল সরে যাওয়ার উপক্রম। মেয়েটি একসাথে ছাতা আর আঁচল সামলাতে ব্যর্থ। তুর্য নিজেকে আটকাতে পারল না। দ্রুত পায়ে হেঁটে এগিয়ে এসে মেয়েটিকে লোকচক্ষুর আড়াল করে দাঁড়ালো। তুর্যকে দেখে সেই শ্যামকন্যার চোখজোড়া থমকে গেল। ছাতাটিও বেঁচে গেল টানা হেঁচড়া থেকে। তুর্যের চোখজোড়া ক্লান্ত। মেয়েটি ক্ষীণ হেসে বলল, কেমন আছো? তুর্য তার ছেলের হাসি হেসে বলল, মিসেস ওবামা, আপনার শাড়ি উল্টে যাচ্ছে। একটু তো চালানভাবে রাস্তায় নামা যায়, ঠিক আপনার চরিত্রের সাথে এটা মানাচ্ছই, তো এইভাবেই বেরিয়েছেন। আমার খেয়াল হয়নি, তবে ঠিক বলেছেন আপনি। আমার চরিত্রের সাথে এখন সব ভাষাই মানানসই। উপমা একপাশে সরে দাঁড়ালো। বৃষ্টির ছাদ থেকে বাঁচতে আবার ছাতা খুলতে ব্যস্ত হয়ে পড়ল সে। ছাতা খুলেই উপমা তুর্যের দিকে এগিয়ে এলো। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার প্রিয় মানুষ। অল্পতেই জ্বর বাঁধিয়ে ফেলে এই মানুষটা। অনেক বছর আগে তার জন্য দিঘি থেকে পদ্মফুল কুড়িয়ে আনতে গিয়ে জ্বর বাঁধিয়েছিল। বেশ চিন্তায় পড়ে গিয়েছিল উপমা। একটু কাছে এনে জলপট্টি দেওয়ার সুযোগটাও ছিল না। উপমা ছাতা এগিয়ে দিতে গিয়ে থেমে গেল। তুর্যের মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়েছে অন্য একটি মেয়ে। উপমা শাড়ির আঁচলে মুখ মুছে কয়েক পা পিছিয়ে গেল। তুর্যের হঠাৎ খেয়াল হলো তার গায়ে আর বৃষ্টির ছিটে ফোঁটাও পড়ছে না। সে পাশ ফিরে রুদবাকে দেখেই চমকে উঠল।
রুদ্বা বৃষ্টিতে ভিজছে আর তার দিকে ছাতা এগিয়ে ধরেছে। তুর্য কিছু বলার আগেই রুদ্বা তার শুকনো রুমাল এগিয়ে দিয়ে বলল, এভাবে ভিজছেন কেন আপনি? তাড়াতাড়ি হেলমেট পরুন, ঠান্ডা বাঁধিয়ে ফেলবেন।